আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এডুক্রাফটের পক্ষ থেকে নেওয়া কেমিস্ট্রির লেকচার 2 এর মধ্যে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমাদের আজকের ক্লাসের টপিক হবে পর্যায় সারণীর পরিচয়। সো আপনারা বলতে পারেন যে স্যার, পর্যায় সারণীর পরিচয় নিয়ে তো এখানে ক্লাস করার কিছু নাই, এটা তো তেমন এখানে আসলে আহামরি তো তেমন কিছু নাই। এটা সত্য কথা, আহামরি কিছু নাই, কিন্তু এই প্রিভিয়াস যে বোর্ড কোয়েশ্চেনগুলো আছে এগুলো অ্যানালাইসিস করার পর চোখে পড়েছে যে এই টপিকটা থেকে সিকিউতে প্রশ্ন না করলেও এমসিকিউতে প্রচুর পরিমাণে প্রশ্ন হয়। সো আমরা আজকের ক্লাসটার মাধ্যমে এই টপিক থেকে আসা প্রিভিয়াস কোয়েশ্চেনগুলো ভালোভাবে ক্লিয়ার করব এবং যেই ইনফোগুলো দিব এগুলো যদি ভালো করে মাথায় রাখতে পারেন, ইনশাল্লাহ এইখান থেকে যত ধরনের এমসিকিউ যেভাবেই করুক না কেন আর কোনো এমসিকিউতে আটকাবেন না এবং আপনাদের বেসিকটাও অনেক মজবুত হবে। ঠিক আছে, বেসিক বলতে ক্লাসটা করতে থাকেন, ইনশাল্লাহ বেসিক কি এটা বুঝে নেবেন। ঠিক আছে, সো আমরা আজকে পর্যায় সারণীর পটভূমির মধ্যে আছে পটভূমি এবং বৈশিষ্ট্য, এই দুইটা টপিকের মধ্যে পটভূমির মধ্যে আছে আপনার আমি দুইটা এখানে পেজ রেখেছি। এই পেজগুলো আপনারা একটু নিজ দায়িত্বে পড়ে নেবেন, মেইনলি হাইলাইট করা অংশগুলো একটু পড়বেন। এখানে আমি যদি একটু বলতে যাই, দেখেন পর্যায় সারণীটা, এই পর্যায় সারণীটা কিন্তু একদিনে আসে নাই। এটা অনেক বিজ্ঞানী তাদের সম্মিলিত পরিশ্রমের মাধ্যমে পর্যায় সারণীটা আধুনিক রূপ লাভ করেছে। সো এই পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবল, এটার আসলে মূলত উদ্ভবটা কীভাবে? এটার উদ্ভবটা হয়েছে, অর্থাৎ প্রকৃতিতে তৎকালীন সময়ে তো আপনার প্রায় 33টা মতো মৌল ছিল। যখন ল্যাভোইসির সময়কাল ছিল তখন 33টা মতো মৌল শনাক্ত করতে পেরেছিল। সো এই মৌলগুলোকে তখনকার বিজ্ঞানীরা, মেইনলি ল্যাভোইসি, তারা চিন্তা ভাবনা করেছে যে আসলে এই মৌলগুলোকে যদি আমি তাদের পারমাণবিক ভরের মাধ্যমে অথবা তাদের কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য বা কিছু ধর্মের মাধ্যমে যদি আমি সাজাতে পারি, তাহলে মৌলগুলো একটু সুবিন্যস্ত হলো। সো এই ধারণার লক্ষ্যেই মূলত সর্বপ্রথম কাজকর্ম স্টার্ট করেছে এই সংক্রান্ত বিজ্ঞানী ল্যাভোইসির পরে এসেছে বিজ্ঞানী ডোভে রাইনার, দেন আসছে নিউল্যান্ড, দেন তারপর আসছে আপনার মেন্ডেলিফ, দেন তারপর আসছে যেটা আপনার এখানে বইয়ে নাই, মোস্টলি আসছিল, দেন তারপর আপনার আধুনিক পর্যায় সূত্র। সো এইভাবে ধাপে 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 গ্র্যাজুয়ালি এই পর্যায় সারণীটা ডেভেলপ করেছে। সো এগুলো একটু পড়ে নেবেন, আমি এখানে দুইটা পেজ দিয়েছি, এগুলো একটু পড়ে নেবেন। আমরা কিছু ইম্পর্টেন্ট ইনফো আমি আপনাকে শেয়ার করছি। প্রথমে দেখেন ল্যাভোইসিয়ে, এই যে বিজ্ঞানী, এই মান্যগণ্য ব্যক্তি ল্যাভোইসিয়ে, এই ল্যাভোইসিয়ে কি জানেন আপনার? তিনি তখনকার সময়ে, অর্থাৎ 1789 সালে তিনি তখনকার সময় 33টি মৌল আবিষ্কৃত হয়েছিল, 33টি মৌল। সো তিনি কি করেছেন, এই 33টি মৌলকে দুইটি ভাগে ভাগ করেছেন, একটা ধাতু এবং আরেকটা অধাতু। সো এইভাবে তিনি ভাগ করে তিনি তার নিজের মতো করে একটা সাজানোর চিন্তা ভাবনা করেছেন। কিন্তু ল্যাভোইসিয়ের এই সাজানোর পেছনে কিছু সীমাবদ্ধতা ছিল, এগুলো আমাদের এখন না জানলেও চলবে, বাট এটা মনে রাখেন যে ল্যাভোইসিয়ে অ্যারাউন্ড কত সালে, 1789 সালে তিনি 33টি মৌল, তখনকার সময় 33টি মৌল শনাক্ত করা হয়েছিল বা 33টা মৌল আবিষ্কৃত হয়েছিল। তখন এই 33টা মৌলের মধ্যে 33টা মৌলকে তিনি ধাতু এবং অধাতু এই দুইটার মধ্যে ভাগ করেছেন। দেন তারপর 2 নাম্বার এসেছে আপনার ডোবে রাইনার। সো এই ডোবে রাইনারের কিন্তু কিছু কি আছে, কিছু আছে, তার অবদান আছে। এই ডোবে রাইনার তিনি তার সম্পর্কে কিছু ইনফো বলে রাখি। তিনি জার্মান বিজ্ঞানী, দেন
তিনি কিছু মৌল নিয়ে কাজ করেছেন, কিভাবে কাজ করেছেন এগুলো বলবো। তবে তিনি হচ্ছে যে মৌলগুলোকে সাজিয়েছেন এগুলো হচ্ছে পারমাণবিক ভরের ক্রমানুসারে সাজান, এটা মাথায় রাখতে হবে। দেন তারপর হচ্ছে তিনি তিনি ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিনকে ত্রয়ীমূল বলেছেন এবং হচ্ছে তিনিই হচ্ছে ত্রয়ী সূত্র প্রণয়ন করেন, ত্রয়ী সূত্র দেন। তাহলে এই ইনফোগুলো একটু মনে রাখবেন। এখন আসেন ডোবে-রাইনারের ত্রয়ী সূত্রটা কি। ডোবে-রাইনারের ত্রয়ী সূত্রটা হচ্ছে আপনার, ডোবে-রাইনার তখন কিছু মৌলকে তিনি পারমাণবিক ভরের ক্রমানুসারে সাজান এবং এইখান থেকে তিনি প্রথম 3টা মৌলকে পারমাণবিক ভরের ক্রমানুসারে সাজান। এই 3টা মৌলের মধ্যে তিনি দেখেছেন দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর প্রথম এবং তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক বা তার কাছাকাছি। এটাকেই তিনি ডোবে-রাইনারের ত্রয়ী সূত্র হিসেবে আখ্যায়িত করেছেন। সো এই ডোবে-রাইনারের ত্রয়ী সূত্রের মধ্যে কীরকম, আমি যদি একটু ত্রয়ী মৌলগুলো নিয়ে একটু কথাবার্তা বলি। ত্রয়ী মৌল কি? ক্লোরিন, ব্রোমিন এবং হচ্ছে আয়োডিন। এই 3টা ত্রয়ী মৌলের মধ্যে ক্লোরিন এর পারমাণবিক ভর হচ্ছে 35.5, আয়োডিনের পারমাণবিক ভর হচ্ছে 127, 126.9, অ্যারাউন্ড 127। এখন আপনি যদি দেখেন 35.5 যোগ 127 ডিভাইডেড বাই 2, তাহলে আমার এখানে দেখবেন আসবেন অ্যারাউন্ড 82.5 আসবে। এখন এই 82.5 দেখবেন ব্রোমিংয়ের পারমাণবিক ভর হচ্ছে 80, এইটার কাছাকাছি, সমান নয় তবে কাছাকাছি। এটাই হচ্ছে মূলত ডোবে-রাইনারের ত্রয়ী সূত্র। তিনি ত্রয়ী সূত্রের মধ্যে তিনি বলেছেন প্রথম এবং তৃতীয় এই 2টা মৌলের পারমাণবিক ভরকে যদি আমি যোগ করি এবং যোগ করার পর যদি আমি যোগফলটাকে 2 দিয়ে ভাগ করি, তাহলে এখানে আমার যে ভ্যালুটা আসবে এই ভ্যালুটা হচ্ছে আমার দ্বিতীয় মৌল, অর্থাৎ প্রথম এবং তৃতীয় মৌলের মধ্যবর্তী মৌল তৃতীয় মৌলের পারমাণবিক ভরের সমান হবে অথবা তার কাছাকাছি হবে। এটাই হচ্ছে মূলত ডোবে-রাইনারের ত্রয়ী সূত্র। ঠিক আছে। সো এই ডোবে-রাইনারের ত্রয়ী সূত্রের মধ্যে আপনার এই ইনফোগুলো যদি মাথায় রাখেন, তিনি জার্মান বিজ্ঞানী ছিলেন। তিনি প্রথম 3টা মৌলকে পারমাণবিক ভরের ক্রমানুসারে সাজান। আমি একটু হাইলাইটারের গিয়েটা চেঞ্জ করে নিই, ক্রমানুসারে সাজান এবং হচ্ছে তিনি ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিনকে তিনি প্রথম ত্রয়ী মৌল হিসেবে চিহ্নিত করেছেন এবং হচ্ছে তিনি প্রথম ত্রয়ী সূত্র আবিষ্কার করেন। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। এখন আসেন আমরা তৃতীয় নাম্বার, এখন হচ্ছে আমরা নিউল্যান্ড সম্পর্কে একটু জানব। এই নিউল্যান্ড হচ্ছে ভাই আমার হচ্ছে অষ্টক সূত্র প্রদান করেন। আর আরেকটা জিনিস মনে রাখেন, নিউল্যান্ড হচ্ছে ভাই ইংরেজ বিজ্ঞানী, তিনি হচ্ছেন একজন ইংরেজ বিজ্ঞানী। সো এই নিউল্যান্ড একজন ইংরেজ বিজ্ঞানী। নিউল্যান্ড এর সূত্রটা নিয়ে একটা ইন্টারেস্টিং একটা ঘটনা আছে, আমি আপনাকে এটা শেয়ার করি আপনাদেরকে। নিউল্যান্ড হচ্ছে তিনি পারমাণবিক ভরের ক্রমানুসারে তিনি সাজানোর পর তিনি দেখছেন একটা জিনিস, তিনি খেয়াল করছেন যে যখন তিনি প্রথম 8টা মৌলকে যখন তিনি এরকম করে সাজাতে থাকেন, তখন প্রথম মৌলের যে পারমাণবিক ধর্ম আছে এই ধর্মটা অষ্টম মৌলের পারমাণবিক ধর্মের সাথে মিলে যায়। কথা বুঝছেন? মানে প্রথম মৌলের পারমাণবিক ধর্মটা, প্রথম মৌলের যে কিছু পারমাণবিক ধর্ম বলতে মৌলের যে বিভিন্ন ধরনের ধর্ম বৈশিষ্ট্য আছে এগুলো আর কি। সো এই ধর্মগুলো অষ্টম মৌল যেটা আছে এই অষ্টম মৌলের পারমাণবিক ধর্মের সাথে মিলে যায়। এই অষ্টম মৌলের পারমাণবিক ধর্মের সাথে মিলে যাওয়ার কারণে তিনি এইটাকে অষ্টক সূত্র নামে এটাকে কি করেছেন, এটাকে নিউল্যান্ডের অষ্টক সূত্র। এখন এটা আমি যদি আপনাকে বলি যে একটি ইভেন্ট আছে যে সারে-গা-মা-পা। সো এই সারে-গা-মা-পা এর মধ্যে একটা জিনিস দেখবেন,
এখানে সা, রে, ঘা, মা, পা, ধা, নি, সা। এখানে একটা জিনিস খেয়াল করবেন যে আমার এই যে দেখেন এখানে হচ্ছে আমার প্রথমে যে সা আছে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ ৮ নাম্বারে গিয়ে সেইম শটটা আবার রিপিট হয়েছে। সো এই যে এই সঙ্গীতের যে এরকম রিপিটেড গ্যাপ মানে প্রথমের সাথে ডাইরেক্ট অষ্টম। প্রথমে একবার হইছে প্রথম শটটা, এই শটটা আবার সেইমভাবে রিপিট হইছে অষ্টমতম পদের মধ্যে গিয়ে। সো এখন আপনি বলতে পারেন যে, "স্যার এটা তো আপনার রিসেন্ট হয়েছে না? কিন্তু তৎকালীন সময়ে ওয়েস্টার্নে তো তখন এই সারেগামাপা ছিল না। তখন এটা ছিল না। তবে তখন হচ্ছে এরকম একটা মিউজিক্যাল একটা ইভেন্ট ছিল। এটা এই ইভেন্টটা কিরকম জানেন? এটার নাম ছিল হচ্ছে ডু, রি, মি, ফা, সো, লা, টি, ডো এরকম একটা ইভেন্ট ছিল। সো এই ইভেন্টটার নামকরণে এখানেও দেখছে যে এখানে আপনার ১ম এ ডু ছিল, সেইমভাবে অষ্টমতম পদের মধ্যে গিয়েও ডু আসছে। বুঝছেন? তো এই যে নিউল্যান্ড দেখছে যে ১ম পদের মধ্যে ডু আসছে, আবার অষ্টমতম পদের মধ্যেও ডু আসছে। অর্থাৎ এই ওয়ার্ডটা অষ্টমতম পদে গিয়ে রিপিট হচ্ছে। যেটা হচ্ছে অনেকটা নিউল্যান্ডের অষ্টক সূত্রের মধ্যে। নিউল্যান্ড তার অষ্টক সূত্র অর্থাৎ ১ম মূলের মধ্যে যে ধরনের ধর্ম আছে, অষ্টম মূলের মধ্যেও দেখতেছি সেইম ধরনের ধর্ম আছে। সো এই ধর্মের যে আপনার অষ্টমতম পদের মধ্যে গিয়ে যে এরকম রিপিট হচ্ছে, এই এটা দেখে হচ্ছে নিউল্যান্ড তার মানে সঙ্গীতের এই সিকোয়েন্সাল এটার উপর নামকরণ করে, সঙ্গীতের এই সিকোয়েন্সের উপর নামকরণ করে, এইটার মানে সঙ্গীত থেকে নামকরণ করছে না, মানে এইটা থেকে একটা আইডিয়া নিছে। এই আইডিয়াটার উপর বেস করে তিনি এটার নাম দিয়েছেন অষ্টক সূত্র বা অক্টেট ল। বোঝাতে পারলাম? সো এইটাই হচ্ছে আপনার নিউল্যান্ডের অষ্টক সূত্র। নিউল্যান্ডের অষ্টক সূত্র হচ্ছে আপনার কোনো একটা মৌলকে পারমাণবিক ভরের ক্রমানুসারে যদি আমি সাজাই তাহলে হচ্ছে কি আপনার অষ্টমতম পদে গিয়ে তাদের পারমাণবিক ধর্মগুলো কি হবে? আবার মিলতে থাকবে। মানে এরকম একটা। এটা আপনি বইয়ের মধ্যে আছে, এটা পড়ে নিবেন। এটা হচ্ছে নিউল্যান্ডের অষ্টক সূত্র। দেন তারপর আসা হচ্ছে মেন্ডেলিফ। এখন দেখেন বিজ্ঞানী মেন্ডেলিফ কি করেছেন? মেন্ডেলিফ মেন্ডেলিফের মাধ্যমেই হচ্ছে আপনার মূলত এই পর্যায় সারণীর হিউজ লেভেলের একটা বিকাশ হয়েছে। হ্যাঁ? সো এখানে দেখেন এই যে মেন্ডেলিফ, মেন্ডেলিফ অ্যারাউন্ড মেন্ডেলিফ হচ্ছেন একজন রাশিয়ান বিজ্ঞানী। তিনি হচ্ছেন একজন রাশিয়ান সায়েন্টিস্ট। সো এই রাশিয়ান বিজ্ঞানী তিনি সেইমভাবে পারমাণবিক ভরের পারমাণবিক ভরের ক্রমানুসারে সাজায়। ভরের ক্রমাণু সরি ফর দ্যাট ক্রমানুসারে তিনি সাজায় পারমাণবিক ভরের ক্রমানুসারে এবং মেন্ডেলিফের সময়কাল তখন হচ্ছে ৬৩টি মৌল ছিল। কয়টি? ৬৩টি মৌল ছিল এবং হচ্ছে এই ৬৩টি মৌলকে তিনি পারমাণবিক ভরের ক্রমানুসারে তিনি সাজায়। সো এই সাজানোর পর তিনি কি করেছেন? তিনি কিছু কাজ করেছেন। তিনি এই সাজানোর পরে তিনি কিছু ঘর ফাঁকা রেখেছেন পর্যায় সারণীর মধ্যে। ফাঁকা রাখার পর তিনি বলেছেন যে এই ঘরটার মধ্যে এই ধরনের মৌল বসতে পারে। যে তিনি এদের কিছু সাধারণ বৈশিষ্ট্য দিয়ে দিয়েছেন, এদের কিছু ধর্ম দিয়ে দিয়েছেন। সো তিনি প্রেডিক্ট করে গেছেন যে এইখানে এই ধরনের মৌলগুলো বসতে পারে। কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে তিনি যেটাই প্রেডিক্ট করেছেন এই টাইপের মৌলগুলোই এখানে বসতেছে। তো যার কারণে মেন্ডেলিফকে বলা হয় হচ্ছে পর্যায় সারণীর জনক। মেন্ডেলিফকে কি বলা হয়? মেন্ডেলিফকে বলা হয় হচ্ছে পর্যায় পর্যায় সারণীর জনক। বোঝাতে পারলাম? সো এটাই হচ্ছে আপনার পর্যায় সারণীর পটভূমি নিয়ে আলোচনা। আর পর্যায় সারণীর বৈশিষ্ট্য নিয়ে যদি আমি বলতে যাই জাস্ট এই ২ টা জিনিস মনে রাখবেন যে পর্যায় সারণীর সারি সংখ্যা হচ্ছে ৭টি আর কলাম সংখ্যা হচ্ছে আপনার ১৮টি। ঠিক আছে? মানে গ্রুপ আছে সরি আমার সারি আছে হচ্ছে ৭টি, গ্রুপ আছে হচ্ছে আমার ১৮টি। ঠিক আছে? সো এইটার জন্য আমি এখানে যে আপনার ২ টা স্লাইড দিলাম, ২ টা স্লাইডের মধ্যে এই স্লাইডটা একটু পড়ে নিবেন। বুঝাতে পারলাম?
এই যে এখানে যে স্লাইডটা দিয়েছি এই স্লাইডটার মধ্যে যেগুলো লিখা আছে, যেগুলো আমি হাইলাইট করে দিয়ে দিয়েছি, এগুলো যদি একটু পড়ে নেন আমি আশা করছি আর কোনো অসুবিধা হবে না। সো এখন আমরা একটু যদি টেস্টের মধ্যে চলে যাই, দেখেন প্রকৃতিতে পাওয়া যায় এমন মৌলর সংখ্যা কত? প্রকৃতিতে পাওয়া যায় তাহলে কতটি? প্রকৃতিতে পাওয়া যায় এমন মৌলের সংখ্যা হচ্ছে আপনার অ্যারাউন্ড 98টি। ঠিক ম্যাগনেসিয়াম পর্যায় সারণীর কত নাম্বার গ্রুপে অবস্থিত? এটা হচ্ছে টপিকের বাইরে, এটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে করব। দেন তারপর আমরা মৌলের অবস্থান নির্ণয়। পর্যায় সারণীর খাড়া স্তম্ভ কতটি? দেখেন এখানে তাহলে এগুলো আশা করি পারবেন। খাড়া স্তম্ভ কতটি? খাড়া স্তম্ভ বলতে গ্রুপকে বোঝাচ্ছে। দেন তারপর হচ্ছে নিচের কোনটি সঠিক? এগুলো একটু দেখবেন। এখানে হয়তোবা একটি স্কিপ গেছে ৬ নাম্বার জ্ঞাটার মধ্যে। এই যে এখানে আমার কি দেওয়া আছে? মানুষের শরীরে কত ধরনের মৌল আছে? ত্রয়ী সূত্র কে প্রদান করেন? নিউল্যান্ড। দেন তারপর হচ্ছে মেন্ডেলিভ কতটি মৌল নিয়ে পর্যায় সারণীর ছক তৈরি করেছিলেন? ৬৩টি মৌল নিয়ে। সো এগুলো হচ্ছে আপনার এখান থেকে এসেছে। আশা করছি আজকের ক্লাসটা আপনাদের সবার ভালো লেগেছে। আমাদের নেক্সট ক্লাসটা খুব শিগগিরই আসবে। এটা একটু পড়েন, পরে নোট করেন। ঠিক আছে? আমাদের নেক্সট ক্লাসে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।